অফ ডারউইন, অর্থাৎ ডারউইনের তত্ত্ব। তো ডারউইন ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। 1831 মানে 1831 থেকে 1835 তিনি HMS বিগল নামে একটি জাহাজে করে প্রকৃতিবিদ অর্থাৎ নেচারালিস্ট হিসাবে বিভিন্ন দ্বীপপুঞ্জ ঘুরে বেরিয়েছিলেন। এবার যে ছোট ছোট সমুদ্রের মাঝখানে কিছু ছোট ছোট এরকম দ্বীপ, যেগুলো মেইন যে ল্যান্ড তার থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দ্বীপের গঠন করেছিল, সেই সমস্ত দ্বীপে তিনি সন্ধান করেছিলেন। কারণ এই সমস্ত দ্বীপ বহু বছর ধরে, প্রায় হয়তো 50, 100 বা তারও বেশি বছর ধরে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গেছিল। তো এই মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়া যে দ্বীপগুলো, সেই দ্বীপে নিশ্চয়ই সেইখানকার পরিবেশ অনুযায়ী প্রাণীদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনগুলো নিশ্চয়ই সেই সমস্ত প্রাণীর বংশ পরম্পরায় এগিয়ে গেছে। ফলে মূল ভূখণ্ডের যে প্রাণী আর যে এই যে ছোট ছোট আলাদা দ্বীপপুঞ্জগুলোর মধ্যে যে প্রাণী, এই প্রাণীগুলোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য লক্ষ্য করেছিলেন। তো যেই যে দ্বীপপুঞ্জগুলো তিনি ঘুরেছিলেন সেগুলো যেমন কেপ, ডারভি, অ্যাটলান্টিকের বিভিন্ন এরকম আলাদা দ্বীপগুলো। আচ্ছা, তো তারপরে বিভিন্ন দেশ যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, গ্যালাপাগোস, এরকম বিভিন্ন দ্বীপ তিনি ভ্রমণ করেছিলেন। আর সেই সমস্ত দ্বীপ থেকে বিভিন্ন স্যাম্পেল কালেক্ট করেছিলেন। তো স্যাম্পেল কালেকশনের মধ্যে যেমন সেখানে থাকবে বিভিন্ন প্রাণীদের, তোমার চামড়া হতে পারে, তারপরে তাদের যে হাড়ের গঠন, বোনসগুলো, সেগুলো, তারপরে বিভিন্ন প্রাণীর ডিম। তো তার যেমন বলা হয় যে ডারউইনের যে জাহাজে এরকম কয়েকটা ট্রাঙ্ক ছিল, যে ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন প্রাণীদের ডিম সংগ্রহ করা হয়েছিল এই সমস্ত দ্বীপ থেকে। তো এই সমস্ত যে স্যাম্পল অর্থাৎ নমুনাগুলো যেগুলো সংগ্রহ করেছিলেন, এবং তার এই দ্বীপগুলোতে ঘুরতে ঘুরতে যে বিভিন্ন প্রাণীগুলোকে যে তিনি যে দেখেছিলেন, দেখে তার তার এই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে তিনি একটি নতুন মতবাদ প্রকাশ করেছিলেন। ও আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলার ছিল, তিনি কিন্তু এই সমস্ত প্রাণী যেগুলোকে পর্যবেক্ষণ করতেন, তাদের কিন্তু আউটলাইন ড্রয়িং, স্কেচ করতেন। তো বিভিন্ন প্রাণীদের এরকম আউটলাইন ড্রয়িং, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটুকু যা পেয়েছেন সেগুলোকে ড্রয়িংও করতেন। তো যাই হোক, তো এই যে তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আর যে এই যে স্যাম্পল কালেকশনের ফলে তার যে এক্সপিরিয়েন্সের সাথে এটাকে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি নতুন একটা থিওরি দিলেন। সেই থিওরিটাই হলো ডারউইনবাদ বা ডারউইনিজম, যেটাকে আমরা ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদও বলে থাকি। তো ন্যাচারাল সিলেকশন বিষয়টা আমরা তার যে তত্ত্বগুলো যখন পড়বো সেখানে আলাদা করে আবার জানবো। যাই হোক, এরপরে তিনি 1859 এই সময় তিনি তার এই অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন। তো পরীক্ষার সময় অনেক সময় তার লেখা বইটির নাম জানতে চায়। তো বইটির নাম অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এর যে থিওরি, এটার অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্ট ওয়াইজ আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। তো ভালো করে শুনে রাখবে। অনেক সময় পরীক্ষায় গোটাটাই লিখতে দেয়, আবার কখনো কখনো এর ভেতর থেকে তুমি কি আইডিয়া পেয়েছো সেই আইডিয়ার উপর বেসিস করে কিছু প্রশ্ন হয়। তো আমি কিভাবে আসে প্রশ্নগুলো সেইভাবে আলোচনা করে দেব। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় এই চ্যাপ্টার থেকে, তো এই পার্ট থেকে নতুন যে ধরনের যে কোশ্চেন সেট হচ্ছে, সেটা কিন্তু কার কেমন অবজারভেশন পাওয়ার তার উপর। মানে অবজারভেশন পাওয়ার বলতে তুমি তোমার আশেপাশের প্রকৃতিকে, পরিবেশকে কিভাবে লক্ষ্য করো, আর সেই বেসিসে তুমি এই থিওরিগুলোকে কিভাবে এক্সপ্লেইন করতে পারবে, তার উপর বেস করে কিছু প্রশ্ন আসে। তো শোনো ভালো করে, ভালো করে বইটা পড়ো আর চিন্তা করো। চিন্তা করাটা মেইন, কারণ তুমি যখন চিন্তা করবে তোমার মাথায় যে ইমাজিনেশনগুলো আসবে, তুমি বিভিন্ন প্রাণী সম্পর্কে যখন চিন্তা করবে, তখন তুমি কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। মানে চিন্তা করাটা এখানে মেইন। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হলো প্রোডিগিলিটি অফ প্রোডাকশন, অর্থাৎ অত্যাধিকারে বংশবৃদ্ধি।
বা কখনো কখনো রিপ্রোডাকশন কথাটাও লেখা থাকতে পারে। তো ডারউইনের থিওরি অনুযায়ী যে বিভিন্ন প্রাণী পৃথিবীতে যারা আছে তাদের মূল উদ্দেশ্যই হলো জ্যামিতিক বা গাণিতিক হারে সংখ্যায় বৃদ্ধি করা, অর্থাৎ সন্তানের জন্ম দেওয়া। তো এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। তো এইভাবে ওরা কি করবে, যে কোনো প্রাণীর মূল উদ্দেশ্যই থাকে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করা। তো যেমন এখানে বিভিন্ন তোমাদের বইতে উদাহরণ দেওয়া থাকবে, যেমন স্যালমন ফিশ বলে এক ধরনের মাছ হয়, যেই মাছগুলো কিন্তু তার যে ব্রিডিং সিজন যা আসে সেখানে প্রায় 3 কোটি পর্যন্ত ডিম দেয়। তারপরে এক বিশেষ ধরনের শামুক আছে, যে শামুকেরা তাদের ব্রিডিং সিজনে প্রায় 12 কোটি পর্যন্ত ডিম দেয়। তো যতগুলো ডিম দিচ্ছে, ধরো 3 কোটি ডিম দিচ্ছে স্যালমন ফিশ, 12 কোটি ডিম দিচ্ছে তোমার এই শামুক, এরা যে ডিম দিচ্ছে তার মধ্যে ধরো 12 কোটির মধ্যে ধরো 10 কোটি সেখান থেকে বাচ্চার জন্ম হবে, আর 3 কোটির মধ্যে ধরো প্রায় 2 কোটি 50 লক্ষ বাচ্চা বেরোবে। অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে হবে, মানে করা, এটাই হলো প্রাণীদের মূল উদ্দেশ্য। একই রকমভাবে যদি দেখা যায় যে একটা হাতির অ্যাভারেজ এজ হলো 100 বছর, তার মধ্যে ও মানে প্রোডাকশন করতে পারে, রিপ্রোডাকশন করতে পারে প্রায় ধরো 30 বছর থেকে শুরু করে 90 বছর পর্যন্ত বয়স পর্যন্ত। এই আর এক একটা হাতি মানে এরা প্রায় 12 বছরে একটা করে সন্তান প্রসব করে। অর্থাৎ দেখা যায় যে ওদের যে মানে একটা পেয়ার অফ এলিফ্যান্টের তাদের যে যেই বয়স পর্যন্ত বেঁচে থাকে সেই সময় প্রায় 6টা পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। এবার একটা হিসাব করে দেখা গেছিল যে এই যে যতগুলো মানে একটা হাতির পেয়ার যতগুলো বাচ্চা জন্ম দিচ্ছে, সেই বাচ্চাগুলোও তো হাতির জন্ম দিবে। এইভাবে যদি প্রায় 750 ইয়ার্স পর্যন্ত আমরা যদি এদের ক্যালকুলেট করতে থাকি, যে প্রথমে 2 পেয়ারে মানে একটা মেল একটা ফিমেল এলিফ্যান্ট ছিল, আর তার থেকে আফটার 750 ইয়ার্স মানে এদের কতগুলো সন্তান তৈরি হলো, তো এগুলোর যদি টোটাল হিসাব করো তাহলে দেখতে পাবে প্রায় 1,90,00,000 পর্যন্ত এদের টোটাল সন্তান জন্ম হবে। কিন্তু একটাই বিষয়, যে এর মাঝখানে যেন কোনো হাতির পেয়ার যেন মারা না যায়, মানে জন্ম হলো ছোট অবস্থায় মারা গেল তাইলে হবে না। মানে প্রত্যেকটা প্রাণী যদি, প্রত্যেকটা হাতি যদি বেঁচে থাকে তাহলে প্রায় এতগুলো সংখ্যায় হাতির জন্ম হয়ে যাবে। থিওরির সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেস অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ সীমিত খাদ্য ও বাসস্থান। তো আগের পয়েন্টে তোমরা দেখলা প্রাণীদের মূল উদ্দেশ্যই হলো প্রাণীর সংখ্যা বৃদ্ধি করে যাওয়া, সেটা যতই নিম্ন শ্রেণীর প্রাণী হোক কি যতই উন্নত শ্রেণীর প্রাণী হোক। কিন্তু খেয়াল করে দেখবে এই প্রাণীরা কিন্তু এই পৃথিবী থেকেই তাদের খাবার এবং বাসস্থানের জোগাড় করে থাকে। কিন্তু যদি এমন হয় যে প্রাণীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে পৃথিবী এই এত সংখ্যক প্রাণীর জন্য কিন্তু খাদ্য বা বাসস্থান জোগাড় করতে পারবে না। কারণ পৃথিবীর তো আর সাইজ বাড়ছে না, কেননা পৃথিবীর যদি সাইজ বাড়ে তাহলে সেই অনুযায়ী গাছের সংখ্যাও বাড়বে, সেই অনুযায়ী গাছে ফলও বেশি হবে, পশু পাখি বা প্রাণীরা খেতে পারবে। কিন্তু মাটির পরিমাণ তো বা পৃথিবীর সাইজ তো সেই একই রয়ে যাচ্ছে, আর সেটা তো বাড়ছে না। ফলে অত্যাধিক হারে বংশবৃদ্ধির জন্য যেই ঘটনাটা হবে সেটা হলো খাদ্য ও বাসস্থানের অভাব দেখা দিবে। তো অন্যান্য প্রাণীরা যেহেতু কাল্টিভেশন করে না, তুমি তো দেখেছো কোনো প্রাণীকে কাল্টিভেশন করতে দেখোনি, শুধুমাত্র মানুষ কাল্টিভেশন করে। যেহেতু মানুষ কাল্টিভেশন করে, আর যেহেতু নতুন টেকনোলজি এখন ইউজ করা হচ্ছে, জিন টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ম্যানিউর দেওয়া হেন তেন এগুলো করে কিন্তু মানুষ তার খাদ্যের যোগান বাড়িয়েছে। কিন্তু যেই হারে জনসংখ্যা বাড়ছে সেই জনসংখ্যার সাথে কিন্তু এই যতই তুমি খাদ্যর পরিমাণ বাড়াও না কেন সেটা কিন্তু কোনো মতেই মিলবে না। ফলে একটা সময় এমন আসবেই যখন মানুষকে অভুক্ত অবস্থায় থাকতে হবে, যেটাকে বলা হয় দুর্ভিক্ষ হতে পারে বা মানে স্টারভেশন হবে।
যেমন আমরা যদি বহুকাল পিছনের দিকে যাই, তাহলে এটা তোমরা পরবর্তীতে জানবে, অ্যানথ্রোপোলজির কোনো একটা পার্টে পাবে যে আমাদের সমস্ত মানুষ প্রজাতি এরা কিন্তু আফ্রিকাতেই ছিল। তো সেখানে একটা বিশাল বড় জনগোষ্ঠী আস্তে আস্তে, মানে প্রথমে ছোট গোষ্ঠী ছিল, সে জনসংখ্যা বাড়তে বাড়তে সেই গোষ্ঠীটা, মানে সেখানে নাম্বারস অফ পিপল এগুলো বেড়ে গেল। ফলে ওরা একসাথে আর থাকতে পারে না, কারণ একসাথে থাকলে পরে ওরা যেই এলাকায় যাচ্ছে সেই এলাকায় খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ফলে ওদের খুব মানে অল্প সময়ের মধ্যে জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় যেতে হচ্ছিল। তো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি যাওয়া, এটা কিন্তু সমস্ত ওদের গ্রুপের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য ওরা কী করলো, ওরা নিজেদের যে বড় যে গ্রুপ সেটাকে দুটো টুকরো করলো বা তিনটে টুকরো করলো। দুটো বা তিনটে টুকরো করে এরা আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে গেল। তো এদের মধ্যে প্ল্যানিংটা এমনই ছিল যে এরা আর একসাথে হবে না, এরা আলাদা আলাদা দিকে এরা ছড়িয়ে যাবে। তো এরা আলাদা আলাদা দিকে ছড়াতে শুরু করলো। এবার যখন একটা গ্রুপ আলাদা জায়গায় একটা নতুন বাসস্থান তৈরি করলো, সেখানে এবার ছোট গ্রুপ বেশি দিন ধরে সেখান থেকে খাদ্য সংগ্রহ করলো, খাওয়া দাওয়া করলো, অনেক দিন থাকলো। এবার তারপরে যখন সেখানকার খাওয়ার শেষ হলো, ওরা আরেকটু দূরে চলে গেল। এইভাবে ওরা জায়গা পরিবর্তন করতে থাকলো। এরকম করে দেখা গেল একটা সময় যে ছোট ছোট তিনটা গ্রুপ ছিল, সেই গ্রুপেরও নাম্বারস অফ পিপল বাড়তে শুরু করলো। এবার ওই ছোট গ্রুপগুলো আরও টুকরো হলো, টুকরো হয়ে আলাদা আলাদা দিকে আরও গ্রুপগুলো চলে গেল। এইভাবেই কিন্তু মানুষের যে প্রজাতি, এরা প্রথম আফ্রিকা থেকে শুরু করে আজকে পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আমাদের কথা চিন্তা করি, আমাদেরও কিন্তু মানে বহু পূর্বের যে পুরুষ, তাদের কিন্তু আমরা বলতে পারি যে এরা আফ্রিকা থেকেই আসছিল কোনো এক সময়। কিন্তু ক্রমাগত স্থান পরিবর্তন, পরিবেশের পরিবর্তনের কারণে এদের মধ্যে বংশ পরম্পরায় শরীরে অল্প অল্প পরিবর্তন আসছে। আর যেই পরিবর্তনগুলোর ফলে কিন্তু আজকে দেখা যাবে যে আমাদের এখানকার মানুষের আকার আকৃতি, গায়ের রং যেমন, তার সাথে আফ্রিকার মানে যারা মূল অধিবাসী, যাদের থেকেই আমাদের সৃষ্টি, তাদের সাথে আমাদের রূপ, আকার আকৃতির কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই। একই রকমভাবে আমাদের মধ্যে যদি কেউ মানে এরকম ধরো আজকে চায়নাতে গিয়ে বহুদিন থাকা শুরু করলো, হয়তো সেখানে ওরা 4 প্রজন্ম 5 প্রজন্ম ওইখানে থাকলো, মানে 4 জেনারেশন বা 5th জেনারেশন পর্যন্ত ওইখানে থাকলো, তাহলে আফটার 5th জেনারেশন তুমি যদি নতুন ওইখানকার যে মানে আমাদের এখানকারই মানুষ যারা এখানে থাকছে ওদেরকে যদি দেখো, তাহলে কিন্তু দেখতে পাবে তাদের গায়ের আকার আকৃতি কিছুটা কিন্তু চাইনিজ লোকের আকার আকৃতির মতো হয়ে যাবে। কারণ পরিবেশ কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর উপর প্রভাব বিস্তার করে, যার ফলে কিন্তু আকার আকৃতির পরিবর্তন হয়। তো যেহেতু খাদ্য ছিল সীমিত আর বাসস্থান যেহেতু ছিল সীমিত, এই জন্যই কিন্তু বিভিন্ন প্রাণীকে তার জায়গা পরিবর্তন করতে হয়েছিল। আর এই জায়গা পরিবর্তনের জন্যই কিন্তু সেই পরিবেশ সেই প্রাণীগুলোর উপরে তার প্রভাব বিস্তার করতে পারছিল। আর যেহেতু পরিবেশ তার উপর প্রভাব বিস্তার করতে পারছিল, সেই জন্য প্রাণীদের আকার আকৃতিগুলো অল্প অল্প করে পাল্টে গেছিলো। ওই জন্য একই প্রজাতির প্রাণী আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা রকমের শেপ, তার তার হাইট, তার বডি কালার এগুলো আলাদা হয়ে যায়। পরের 3 নম্বর পয়েন্ট হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম। আচ্ছা, অস্তিত্বের জন্য সংগ্রামে ফার্স্ট তোমরা পড়লে যে প্রত্যেকটা প্রাণীর মেইন টার্গেট হলো জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে ওদের নাম্বার বাড়ানো, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে। সেকেন্ড পয়েন্টে তোমরা পড়লে যে আমরা দেখলাম যে ফুড আর শেল্টার এটা কিন্তু কখনোই বাড়ছে না, ফুড আর শেল্টার কিন্তু লিমিটেড। এবার যেহেতু ফুড আর শেল্টার লিমিটেড, এই জন্য প্রাণীদের কী করতে হচ্ছে, এই খাবার আর এই বাসস্থানের জন্য নিজেদের মধ্যে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করে যেতে হচ্ছে। এই যে খাদ্যের জন্য আর বাসস্থানের জন্য যে লড়াই, এই লড়াই যারা সফল হচ্ছে তারাই এই পৃথিবীতে বেঁচে থাকবে, আর যারা সফল হবে না তাদের এই পৃথিবীতে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। বা আবার এমনও হতে পারে যে কোনো একটা খাদ্যের জন্য লড়াই হলো, লড়াইয়ে কোনো একটা প্রাণী
সেই খাদ্যটা পেল না, তাহলে তাকে বেঁচে থাকার জন্য হয়তো অন্য ধরনের খাদ্যের অপশন খুঁজে নিতে হবে। এইভাবেও কিন্তু জীবের মধ্যে পরিবর্তন আসছে। তো এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কিন্তু 3 রকম পর্যায়ে হয়। একটা পর্যায় হলো ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, অর্থাৎ বিষম প্রজাতির মধ্যে সংগ্রাম। আরেকটা পয়েন্ট হলো, মানে আরেক ধরনের সংগ্রাম হলো ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল, অর্থাৎ স্বপ্রজাতির মধ্যে সংগ্রাম। এবং থার্ড পয়েন্ট হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে পরিবেশগত সংগ্রাম, অর্থাৎ স্ট্রাগল এগেইনস্ট অড এনভায়রনমেন্ট। তাহলে আমি প্রথমে স্বপ্রজাতির সংগ্রাম অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল নিয়ে বলবো। প্রথমে একটা ছোট্ট সাধারণ উদাহরণ নাও। ধরো কোনো একটা বাড়িতে কোনো এক অনুষ্ঠান হয়েছে, তো অনুষ্ঠানের পর যে উচ্ছিষ্ট যে খাবারটা, সেই খাবারের প্লেট বা খাবার, সেটা অনেক সময় দেখা যায় যে অনুষ্ঠান বাড়ির পাশে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তো এই যে ফেলে দেওয়া খাবার, এই খাবারে ভাগ বসাতে কারা আসে? তোমরা খেয়াল করে দেখবে তোমাদের পাড়ার আশেপাশের যে কুকুরগুলো আছে তারা এই খাবারটা খেতে আসে। তো এখন যেহেতু এখানে বিল্ডিং হয়ে গেছে, তো এখন অতটা দেখা যায় না। তো আগে যদি খেয়াল করতে বা তোমরা যদি গ্রামের দিকে যাও, সেখানে এখনও তো এরকম দেয়াল টেয়াল দিয়ে সব কিছু ঘিরে দেওয়া হয়নি, সেখানে হয়তো সামনে জমি ফাঁকা জায়গা এরকম আছে। তো কোনো একটা জায়গায় ওরা কী করলো, যে খাবারটা উচ্ছিষ্ট খাবার, সেই উচ্ছিষ্ট খাবারটা কোথায় ফেলে দিল। এবার সেই খাবারটা খাওয়ার জন্য যে লোকাল এরিয়ার যে কুকুরগুলো সব এসে জমা হচ্ছে। এবার যদি তুমি খেয়াল করো, এই কুকুরের যে দল যারা খেতে আসলো, তাদের মধ্যে দেখবে মাঝে মাঝেই একটা ক্ল্যাশ হচ্ছে। কখনো হয়তো একসাথে খাচ্ছে, কখনো হয়তো ওরা একজন আরেকজনকে হয়তো তাড়িয়ে দিচ্ছে, ভাগিয়ে দিচ্ছে। অর্থাৎ একই ধরনের খাদ্যের ওপর ওই সমস্ত মানে হয়তো 10টা কুকুর ওই খাদ্যের উপর নির্ভরশীল। এই খাবারের যে ভালো ভালো যে জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু শুধুমাত্র সেই কুকুরটাই সংগ্রহ করছে বা গ্রহণ করছে যার শক্তি তুলনামূলকভাবে বেশি, যে অন্যকে ভয় দেখিয়ে দূরে রাখতে পারছে। আর যেই কুকুরটা ভয় পেয়ে যাচ্ছে, সে কী করছে, সে আর এই ঝামেলায় যাচ্ছে না। সে কী করছে, খাবারের আশেপাশে কোনায় যে অল্প স্বল্প যেটুকু পড়ে আছে সেটা খেয়ে নিজের জীবন নির্বাহ করছে। তো তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এখানে নিজের প্রজাতির মধ্যেই খাদ্য নিয়ে একটা সংগ্রাম, একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছ। আবার এরই মধ্যে যদি অন্য পাড়ার ধরো 5টা কুকুর আরও চলে আসে, তাহলে দেখা যাবে এই পাড়ার যে কুকুরগুলো ছিল এদের সাথে সেই অন্য পাড়ার কুকুরের মধ্যে একটা ক্ল্যাশ দেখা দিচ্ছে। কারণ এরা যদি এই আরও 5জন যদি এখানে আসে, তাহলে এইখানকার যে 10টা কুকুর, এদের খাবারের অভাব সৃষ্টি হবে। তো এরা কখনোই চাবে না যে এদের এরিয়ার খাবার অন্য জায়গার কুকুররা সংগ্রহ করুক। তাই জন্য দেখবে ওদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হবে, মারপিট হবে। ফলে কম সংখ্যক কুকুর যেগুলো বাইরে থেকে আসে তাদেরকে ওটা তাড়িয়ে দেবে। তাহলে এখানে কী হচ্ছে, নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, সংগ্রাম করে কাউকে তাড়িয়ে দিচ্ছে, কাউকে হয়তো অল্প খাবার দিচ্ছে। তো এই সংগ্রামে যে বেশি খাবে, ভালো খাবে, তারা বেঁচে থাকবে, আর যে সেই মতো খেতে পারবে না, তারা তুলনামূলকভাবে দিনে দিনে দুর্বল হয়ে যাবে। তো এই রকমভাবেই কিন্তু বানরের বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্যের পার্থক্য হতে দেখা গেছে। তো সাধারণ বানর আর বেবুন বলে এক প্রজাতির বানর আছে, এদের মধ্যে পার্থক্য হলো। তো প্রথমত সমস্ত বানরের প্রজাতি কিন্তু গাছের উপরে বসবাস করত। এরা গাছের পাতা, গাছের ফল খেয়েই জীবন ধারণ করত। কিন্তু দেখা গেল বানরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এদের মধ্যে পাতা আর ফল খাওয়া নিয়ে এদের মধ্যে অন্তঃপ্রজাতি অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল শুরু হলো। তো ইন্টার স্পেসিফিক স্ট্রাগলের ফলে যেটা হচ্ছে যে এদের মধ্যে এক প্রজাতির বানর দেখলো যে ওরা একই জায়গায় থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না, ফলে এরা নতুন ধরনের খাদ্যের খোঁজ করতে শুরু করলো। তো বেবুন হলো এমন একটা প্রজাতি যারা আস্তে আস্তে গাছের থেকে নেমে এসে ওরা নিচের ছোট প্রাণীকেও খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করলো। ছোট প্রাণী বলতে সেটা ধরো বনের খরগোশ হতে পারে, বনের ইঁদুর হতে পারে, এগুলোকে ধরে খাদ্য
এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করা শুরু করলো। তাহলে যারা ছিল হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী, মানে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে, তাদেরই একটা প্রজাতি কিন্তু আস্তে আস্তে নিচে নেমে এসে নতুন ধরনের খাদ্যের সন্ধান করতে শুরু করলো। এবার এই যে বেবুনের যে প্রজাতি, এরা যেমন মাংসাশী হয়ে গেল, ঠিক একই রকম কখনো কখনো প্রয়োজন পড়লে এরা পাতা ফল খেতেও পারলো। তো এদের কাছে নতুন অপশান এরা তৈরি করে নিল। মানুষকে বলা হয় অমনিভোরাস বা সর্বভুক। তো দেখা গেছে যেহেতু মানুষ অমনিভোরাস, সেই জন্যই মানুষের ব্রেনের কিন্তু ডেভেলপমেন্ট অন্য প্রাণীর থেকে বেশি হয়েছে। তো এই যে বিভিন্ন রকমের খাদ্য খাওয়ার যে চিন্তাভাবনা, সেইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষের ব্রেনের ডেভেলপমেন্ট হওয়ার কারণ। যদি ধরো এমন হতো যে আমি খাদ্য পাচ্ছি না বলে কিছুই খাবো না, তাহলে কী হতো? আমার মৃত্যু হয়ে যেত, বা আমার শরীরে প্রোটিনের অভাব হতো। ধরো কোনো একটা প্রজাতি হলো, আমরা মাছ পাই না, আমরা প্রোটিন পাই না, তাই বলে আমরা মাছ খাওয়াই বন্ধ করে দেবো, আমরা প্রোটিন খাওয়া বন্ধ করে দেবো। ফলে প্রোটিনের অভাবে কী হতো? ব্রেনের ডেভেলপমেন্ট কম হতো, ব্রেনের ডেভেলপমেন্ট কম হলে বুদ্ধি কম হয়ে যেত। তো এই যে আন্তঃপ্রজাতি মানে নিজের প্রজাতি মানে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগলের জন্যই কিন্তু আলাদা আলাদা প্রাণীর খাদ্যের অভ্যাস তৈরি হয়েছে, আর এই অভ্যাসের জন্য আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা প্রাণীরও সৃষ্টি হয়েছে। পয়েন্ট হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। তো এই রকম যে আমি বললাম যে এরকম ভেদ হচ্ছে বা মিউটেশন হচ্ছে, এর ফলে আমাদের মধ্যে নতুন নতুন কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স অ্যাকিউমুলেট হচ্ছে। এই যে নতুন ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে আসছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা যদি পরিবেশের সাথে মানে ওই সময়কার যে পরিবেশ মানে ভবিষ্যতে যে পরিবেশটা আসবে, সেই পরিবেশের সাথে যে যদি নিজেকে মানিয়ে নিতে না পারে, তাহলে কী হবে? প্রকৃতি সেই প্রাণীটাকে নির্বাচন করবে না, মানে সিলেক্ট করবে না, ফলে সেই প্রাণীটার মৃত্যু হয়ে যাবে। যেমন এইটা বলতে গেলে আমাদের উদাহরণ নিতে হবে ডাইনোসরের এক্সটিংক্ট হয়ে যাওয়ার বিষয়টা। যে তোমরা জানো যে পৃথিবীতে প্রচুর ডাইনোসর ছিল একটা সময়, তো আজকে সেই ডাইনোসরগুলোকে আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে ওই রকমভাবে। তো এর এক্সটিংক্ট হয়ে যাওয়ার কারণ হলো প্রকৃতির মধ্যে যে পরিবর্তন আসছিল, সেই পরিবর্তনের সাথে ডাইনোসরের যে প্রজাতিরা তারা নিজেকে মানিয়ে নিতে পারেনি বলে তারা আজকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তাই বলে কি ওই সময়কার সমস্ত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? তা কিন্তু নয়। ওই সময় এমন কিছু প্রাণী ছিল যারা কিন্তু এখনও আমাদের পরিবেশে কিন্তু থাকছে, কারণ ওরা সেই পরিবেশে মানে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনকে সে কোনো না কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়েছিল, আর মানিয়ে নেওয়ার জন্য ওরা পৃথিবীতে বেঁচে আছে। এটা হলো অরিজিন অফ নিউ স্পিসিস, অর্থাৎ নতুন প্রজাতির উৎপত্তি। তো এই যে সমস্ত পয়েন্ট যতগুলো পড়লাম, এই সমস্ত পয়েন্ট যারা পজিটিভলি ডিল করছে, সেই সমস্ত প্রাণীদের যে পরিবর্তনগুলো সেগুলো পৃথিবীতে টিকে আছে, আর তার ফলে নতুন প্রজাতিরও সৃষ্টি হয়েছে। তাহলে আজকে যেটা নতুন প্রজাতি বলে মনে হচ্ছে, এই প্রজাতির মধ্যেও আমাদের আরও ভবিষ্যতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যারা প্রকৃতিতে বেঁচে থাকবে, তারা আবার নতুন প্রজাতির জন্ম দিবে, তার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য শরীরের পরিবর্তন ঘটিয়ে সে সেইভাবে বেঁচে থাকবে। আর যদি এমন হয় ভবিষ্যতে এমন হলো যে এরকম করোনার যেমন ভাইরাস, এরকম করোনার মতো আরও ধরো কিছু ভাইরাস আসলো, যেই ভাইরাসের সাথে আমাদের মানুষের যে প্রজাতি তারা হয়তো কেউ আর লড়াই করতে পারলো না, তাদেরকে সবাই মারা যেতে হলো। তাহলে মারা গেলে পরে আমরা তো শেষ হয়ে যাব, কিন্তু তাই বলে কি পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে? তা কিন্তু কখনোই নয়। হয়তো আমরা মরে যাব, কিন্তু অন্যান্য প্রাণীরা বেঁচে থাকবে। অন্যান্য প্রাণীরা যদি বেঁচে থাকে, তারা হয়তো তাদের মধ্যে এবার বিভিন্ন রকম পরিবর্তন হবে, তাদের বিভিন্ন পরিবেশের সাথে মানাতে হবে, তখন ওরা বেঁচে থাকবে। তো এরকম যে নতুন প্রজাতির সৃষ্টি, তো আমাদের মধ্যেও যদি এমন কোনো প্রজাতি হয় মানুষের প্রজাতির মধ্যে, যারা ওই ভাইরাস থেকেও হয়তো বেঁচে গেল কোনো না কোনোভাবে, তাদের মধ্যে শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন করে নিল, লাংসগুলোকে শরীরে হয়তো নিজের লাংসকে এমনভাবে পরিবর্তন করে নিল যাতে লাংস যে এটার মধ্যে এফেক্ট হচ্ছে তখন হয়তো অতটা এফেক্টেড হলো না, ফলে লাংসের চেঞ্জের জন্য হয়তো দেখা যাবে যে আমাদের শরীরের আকার আকৃতিগুলো একটু একটু চেঞ্জ হয়ে গেল, ফলে নতুন প্রজাতি ওইভাবেও সৃষ্টি হতে পারে।
তো এইভাবে কিন্তু অরিজিন অফ নিউ স্পিসিস হয়। তো ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। এবার ইন্টার স্পেসিফিক বলতে আলাদা আলাদা প্রজাতি অর্থাৎ বিষম প্রজাতির মধ্যে সংগ্রাম। এবার আবার প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলের মধ্যে যাও। দেখো কোনো একটা জায়গায় এরকম উচ্ছিষ্ট ফেলা হলো, খাদ্য ফেলা হলো, অতিরিক্ত খাদ্য। সেই খাদ্যে যেমন কুকুর খেতে আসছে, ঠিক একই রকমভাবে তুমি যদি ভালো করে খেয়াল করো দেখবে ওই এলাকার হয়তো একটা বা দুটো গরু, তারাও কিন্তু ওই খাবার কিছু অংশ খেতে আসবে। আবার কাক, তারাও সেই খাবার খেতে আসবে। তাহলে একটাই খাদ্যের উপর দেখো 3 ধরনের প্রাণী ভাগ বসাতে আসলো। কুকুরও আসলো, কাকও আসলো এবং গরুও আসলো। তাহলে এরা কি করলো? কেউ সুযোগ বুঝে এখান থেকে খাদ্য সংগ্রহ করতে শুরু করলো, কেউ নিজের দম দেখিয়ে সাহস দেখিয়ে খাদ্য গ্রহণ করতে শুরু করলো। তো এইভাবে ওদের মধ্যে একটা আলাদা আলাদা 3 রকমের প্রজাতির মধ্যে একটা স্ট্রাগল বা ক্ল্যাশ দেখা যাচ্ছে। তো এই যে 3 রকমের প্রাণীর মধ্যে যে ক্ল্যাশ, সেটাকেই আমরা বলবো ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, অর্থাৎ বিষম প্রজাতির মধ্যে সংগ্রাম। আবার ধরো তুমি জঙ্গলের ক্ষেত্রে চিন্তা করো, দেখো যারা হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী, মানে ঘাস খেয়ে থাকে, যেমন ধরো খরগোশ, হরিণ, তারপরে তোমার জেব্রা, এরা এরা সবাই বা তোমার বাইসন, এরা সবাই হলো জঙ্গলের থেকে ঘাস খায়। কিন্তু তুমি খেয়াল করে দেখবে যে যদি আফ্রিকাতে দেখা যায়, যদি খাদ্যের কখনো কখনো যখন খরা হয়, মানে হয়তো ঘাস শুকিয়ে আসছে, তখন অল্প জায়গায় হয়তো ঘাস আছে, সেখানে ওই জায়গাতেই সমস্ত প্রাণী এসে ভিড় করে। কিন্তু ভিড় করলে পরে দেখা যায় যেই প্রাণীটা বেশি শক্তিশালী, যেমন বাইসন, এরা কি করবে? এরা কিন্তু কখনোই ওই তোমার হয়তো হরিণকে সেখানে খেতে দিবে না, আসলে পরেই তাদেরকে তাড়িয়ে দিবে। তো এখানে কি হচ্ছে? এখানে অন্য অন্য প্রজাতির মধ্যে একই ধরনের খাদ্য নিয়ে একটা সংগ্রাম হচ্ছে। এর ফলে দেখা যায় কখনো কখনো এই প্রাণীদের মধ্যে কেউ কেউ আবার নতুন ধরনের খাদ্য গ্রহণ করতে শুরু করে। মানে যেহেতু অন্যান্য প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, তখন যে প্রজাতিটা তুলনামূলকভাবে দুর্বল বা অন্যভাবে সে সুযোগ নিতে পারবে, সে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে। যেমন তুমি একটা খেয়াল করে যে জিরাফের যে এক্সাম্পলটা ছিল, সেই জিরাফের এক্সাম্পলটাও ভাবতে পারো যে ও যেহেতু নিচে ঘাস আর পাওয়া যাচ্ছে না, তখন কী করলো? উপরের ঝোপ খেতে শুরু করলো, তারপরে তারও উঁচু গাছের পাতা খেতে শুরু করলো। কিন্তু এমনি অন্যান্য যে ধরো এই খরগোশ বা এরা কিন্তু আর উপরের গাছের পাতা কোনোভাবেই খেতে পারছিল না, ফলে এদের মধ্যে পরিবর্তন আর সেরকমভাবে হয়নি। কিন্তু দেখো জিরাফ, সে প্রথমে ছোট প্রাণী ছিল যারা ঘাস খেত, যারা আস্তে আস্তে নিজের শরীরের পরিবর্তন ঘটিয়ে নিয়েছে, উপর থেকে উঁচু জায়গা থেকে এরা তাদের খাদ্য সংগ্রহ করতে শুরু করছে। তো এইভাবে অন্য প্রজাতির খাদ্যের অভ্যাসের জন্য তাদের দেহের আকার আকৃতির পরিবর্তন হয়ে গেছে। হয়তো দেখা যাবে এদের যে পূর্বপুরুষ হয়তো একই প্রজাতি থেকে সৃষ্টি, কিন্তু আলাদা আলাদা খাদ্যের সন্ধানে এদের দেহের গঠন টঠনই পাল্টে গেছে। যেমন তুমি যদি খেয়াল করো, মাদাগাস্কার বলে একটা দ্বীপ আছে, সে মাদাগাস্কার দ্বীপে এক বিশেষ ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, যে প্রাণীগুলো অনেকটা বানরের মতো, আবার পুরোপুরি বানরের মতোও না। তো এই প্রাণীগুলোর নাম হলো লেমুর। এরা গাছে থাকে, আর যেই ধরনের গাছে থাকে ক্যাকটাস জাতীয় গাছ, এই ক্যাকটাসগুলো অনেক বড় হয়, বড় জাতীয় ক্যাকটাস, আর বড় বড় কাঁটা থাকে। তো ওই ক্যাকটাস গাছে যদি আমাদের এখানকার বানরকে তুমি যদি এখানে থাকতে দাও, তারা কিন্তু কখনোই সেই গাছের উপরে থাকতে পারবে না। কিন্তু এরা নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, সেইখানকার নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সেখানকার খাদ্য সেখানকার বাসস্থান ওরা নিজেদের মতো করে তৈরি করে নিয়ে। তো যেইটা ডিফিকাল্ট জায়গা, যেখানে অন্য প্রাণী বসবাস করতে পারবে না, সেই জায়গায় কি আমার কোনো নতুন অপশান আছে? যদি কোনো নতুন অপশান থাকে, তাহলে সেই অপশান আমার কাছে আমি নিব। তো এই ব্যাপারটাকে তুমি এইভাবে নিতে পারো যে কোনো একটা কিছু আমার দরকার, আমি সেটা পাচ্ছি না, মানে সেটা না হয়ে গেল, মানে নো হয়ে গেল। তো নো তো নোকে কেউ ভাববে নো মিন্স নো, মানে না, একদমই না। কিন্তু কোনো প্রাণী এমন ভাববে যে এনো মিন্স নিউ অপরচুনিটি। তো সেখানে আমাকে নতুনভাবে ভাবতে হবে, আমি কি অন্য কোনো খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারবো? আমি অন্য কোথাও গিয়ে আমি আমার মতো করে ভালো মতো করে বেঁচে থাকতে পারবো? তো এই নিউ অপরচুনিটিটাকে আমাদের খুঁজতে হবে।
তাহলেই কিন্তু আমরা প্রকৃতিতে বেঁচে থাকতে পারবো। যেমন মানুষ এই নিউ অপরচুনিটিকে বারে বারেই চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আর মানুষ বেঁচে আছে। আর সেই কারণেই কিন্তু তোমরা হয়তো ছোটো ক্লাসে পড়ছো এক্সকিমোদের কথা। তো এক্সকিমোরা যেই ঠান্ডা এলাকায় বসবাস করে, সেই ঠান্ডা এলাকায় বসবাস করার কথা তুমি হয়তো এই মুহূর্তে ভাবতেও পারবে না। তো ওদের কাছে যখন কোনো একটা অপশান বন্ধ হয়ে গেছিলো, তখন ওদের কাছে নতুন অপশান, ওরা এটাকে নতুন চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল, নতুন অপরচুনিটি হিসাবে নিয়েছিল। তো সেখানে বসবাস করতে শুরু করছে। তো সেখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। সেখানকার নতুন খাদ্য তোমরা হয়তো পড়েছো, এক্সকিমো মিনস কি, মানে এক্সকিমো মানে কি? এক্সকিমো মানে হলো যে সমস্ত মানুষ কাঁচা মাংস খায়। তো কাঁচা মাংস খাওয়া মানুষদের বলা হয় এক্সকিমো। তো তুমি এখানে হয়তো কাঁচা মাংস খেতে পারবে না, আর কাঁচা মাংস খাওয়া আমাদের এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী উচিত না। কিন্তু তুমি যদি ওই সমস্ত এক্সকিমোরা যে সমস্ত জায়গা থাকে সেখানে যদি কাঁচা মাংস খাও, তাহলে হয়তো হজম হয়ে যাবে, কিন্তু তুমি হয়তো পারবে না। তুমি চেষ্টা করতে 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 হয়তো দেখা যাবে তারপরে হয়তো পারতে পারো। তো এনো মিন্স যে নো, মানে নো মিন্স যে না না, এটার অন্য হলো নিউ অপরচুনিটি। এটাকে কিন্তু তুমি হয়তো যখন বড় হয়ে পড়বে, আব্দুল কালামের যদি ওর জীবনীটা পড়ো, তাহলে ওখানে দেখতে পাবে উনি ওই ফাইটার পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু কী কারণে ফাইটার পাইলট হতে পারেননি। আর তারপরে কিভাবে সায়েন্টিস্ট হয়ে ওঠা, আর তারপর কিভাবে সায়েন্টিস্ট হয়ে কিভাবে নিজেই বিভিন্ন এই ধরনের ফাইটার প্লেন বানানোর প্রজেক্ট বা তোমার রকেট বানানোর প্রজেক্টের সাথে কিভাবে যুক্ত হয়ে যায়, আর কিভাবে পরবর্তীতে নিজেই পরবর্তীতে এটা ফিল করে যে আমার কাছে একটা রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তখন আমি খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমি সেই দুঃখ পেয়ে সেখানেই স্টপ হয়ে যাইনি। আমি আমার জন্য নতুন অপরচুনিটি খোঁজ করার চেষ্টা করলাম। মানে আমার কাছে যখনই একটা অপরচুনিটি বন্ধ হয়ে যাবে, তার মানে এই না যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল বা জীবনটা শেষ হয়ে গেল। তোমাকে খুঁজতে থাকতে হবে যে আমার মধ্যে আর কি ক্যাপাসিটি আছে, আমি আর কি করতে পারি। হয়তো দেখা যাবে তুমি যদি হার্ট অ্যান্ড সোল যদি নতুন ভাবে যদি চেষ্টা করো, তাহলে হয়তো তুমি অন্য দিক থেকে সফল হয়ে হয়তো তোমার যে গোল, সেই গোলটা তুমি অ্যাচিভ করতে পারো। আচ্ছা, এখানকার যে আরেকটা পয়েন্ট ছিল স্ট্রাগল এগেনস্ট অড এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। এই প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটা বলতে গিয়ে কিন্তু আমি এক্সকিমোর এক্সাম্পলটা তোমাদের দিয়ে দিয়েছি, আর তার সাথে লেমুরের যে এক্সাম্পলটা, যে মাদাগাস্কার যে দ্বীপটা, সেই মাদাগাস্কার দ্বীপটা কিন্তু মেইন যে অস্ট্রেলিয়ার যে দ্বীপ ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। তো সেখান থেকে আলাদা হয়ে গিয়ে মার্সুপিয়ান বলে একটা প্রজাতি, সেই মার্সুপিয়ান প্রজাতিটা কিভাবে তারা মাটি ছেড়ে আস্তে আস্তে গাছে উঠে গেল, আর গাছে উঠে কিভাবে আস্তে আস্তে এদের মধ্যে চেঞ্জেস হয়ে এরা বানরের মতো আচার আচরণ শুরু করলো, আর এখন অনেকটা এদের আচার আচরণ বানরেরই মতো, সেটা কিন্তু আমরা এই অ্যাঙ্গেল থেকেই বলতে পারি। মানে পরিবেশ যদি হয় প্রতিকূল, তাহলে সেই পরিবেশের মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে আমি কি কি ফেভারেবল কন্ডিশন পাচ্ছি, আমি কি কি আনফেভারেবল কন্ডিশন পাচ্ছি, সেইটা দেখেই আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো না। আমি এর মধ্যে থেকে, মানে খুব নেগেটিভিটির মধ্যে থেকেও আমি অল্প অল্প পজিটিভিটিগুলো খুঁজে বের করবো, যে কোথায় আমি পজিটিভিটিটা পাচ্ছি, সেখানে আমি নিজেকে ভালো করে রাখার চেষ্টা করবো। যেটা আমি বললাম যে লেমুররা যেই ধরনের গাছের উপরে থাকে, সেখানে বড় বড় কাঁটা থাকে, আর কাঁটাগুলো প্রচণ্ড বিষাক্ত, তো সেই কাঁটার উপরেই ওরা আরামসে সুন্দরভাবে থাকতে পারে। তো তোমরা ক্লাস 8-এ তোমরা এখানে একটা সমুদ্রের এখানে একটা পার্ট পড়েছিল, সেখানে অ্যানোভেনা বলে এক ধরনের সামুদ্রিক প্রাণী থেকে, যে প্রাণীগুলোর যে টেন্টাকেলসগুলো প্রচণ্ড বিষাক্ত। তো এই বিষাক্ত টেন্টাকেলসে যেখানে অন্যান্য মাছরা আসতে পারে না, সেইখানে কিন্তু এক বিশেষ ধরনের ক্লাউন ফিশ কিন্তু এখানে বসবাস করে। তো যেটা আনফেভারেবল, সেটাকে নিজের ফেভারে কিভাবে আনা যায়, সেটাই কিন্তু প্রাণীদের থেকে আমরা শিখতে পারি। তো এইটাকে যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে তোমারও কাজে লাগবে। তুমি কখনো আনফেভারেবল সিচুয়েশন পেলে পরে সেটাতে মুছে যাবে না, সেটার মধ্যে ফেভারেবল জিনিস বা পজিটিভিটি খুঁজে বের করার চেষ্টা করবে, বা নিচে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। পরে ডারউইন থিওরির পরবর্তী পয়েন্ট হলো অরিজিন অফ ভ্যারিয়েশন, ভেদ বা প্রকরণ আর জীবদেহে পরিবর্তন।
তো এটা হলো পরিবর্তনশীল পরিবেশে থাকার জন্য। তো তো কোনো প্রজাতি ছোট ছোট শরীরের মধ্যে পরিবর্তন আনে, আর এই পরিবর্তনগুলোই বংশ পরম্পরা জেনারেশন ওয়াইজ তার পরবর্তী প্রজন্মের মধ্যে যায়, অ্যাকুমুলেট হয়, ফলে নতুন প্রজাতির সৃষ্টি হতে দেখা যায়। এটা এর আগেও বলছিলাম, সেই আইডিয়াটাই আবার এখানে যেমন ধরো এখন বলা হয় যে এখন যে নতুন প্রজন্মের যে বাচ্চাদের যে জন্ম হচ্ছে, এই বাচ্চারা তোমার টেকনোলজি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, টেকনোলজিক্যাল বিভিন্ন জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারে। তুমি যদি খেয়াল করো, হয়তো বাড়িতে দেখবে যে তোমাদের যে কোনো মোবাইল বাড়িতে, সেই মোবাইল যদি তোমাদের দাদু দিদা তাদের হাতে দাও, তাদেরকে তুমি শেখানোর চেষ্টা করবে, অনেক সময় দেখা যায় তারা শিখতে পারে না, তারা শেখার হয়তো চেষ্টা করছে না, তারা হয়তো ওইটাকে ভয় পাচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি। কিন্তু তুমি যদি দেখো একটা ছোট্ট বাচ্চা যাদের জন্ম হলো 2 বছর 2.5 বছর বয়স, তাকে তুমি মোবাইল যদি দাও, মোবাইলটা দেওয়া কখনোই ঠিক না ছোট বাচ্চাদের। তো আমি একটা এক্সপেরিমেন্টের জন্য বলছি। তো তুমি যদি মোবাইল দাও, দেখবে ও কয়েকদিন হয়তো তুমি মোবাইল ইউজ করছো, ও হয়তো দেখে এবার হয়তো মোবাইলটা দিয়ে গেছো, দেখবে ও তুমি যেই ধরনের কাজকর্মগুলো করছো, ও দেখবে সেইভাবেই সেটাকে নাড়ানোর চালানোর চেষ্টা করবে। তো কী হয়েছে, আগের প্রজন্ম থেকে মানে তার থেকে কিছু কিছু নতুন নতুন যে ভ্যারিয়েশন, সেটা কিন্তু এই বাচ্চার মধ্যে আছে, সেটা ইন্টেলেকচুয়ালও হতে পারে। আবার যদি দেখা যায় কোনো একটা মানে আমাদের প্রজন্ম এই যে যেভাবে যাচ্ছে, ধরো এরা যদি পড়াশোনার থেকে দূরে সরে যায়, সারাদিন যদি মোবাইলে বেশি সময় কাটাতে থাকে, তাহলে কী হবে, ওর চিন্তা করার, ভাবনা করার, ইম্যাজিন করার কিন্তু সেই ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর ইম্যাজিন করার ক্ষমতা যদি কমে যায়, তাহলে কিন্তু আবার উল্টো ক্ষতি হবে, কারণ আমরা ইম্যাজিন করি বলেই কিন্তু নতুন জিনিস ডেভেলপ করতে পারি, আবিষ্কার করতে পারি। তো ইমাজিনেশন যদি কমে যায়, মানে মোবাইলে বেশি গেম খেলার জন্য বা মোবাইল বেশি ইউজ করতে থাকার জন্য, তাহলে কিন্তু একদিকে ক্ষতি হবে। আর ইমাজিনেশন করার পাওয়ার কিন্তু বাড়ে প্রকৃতির মধ্যে থাকার মধ্যে। তুমি যদি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকো, তুমি যদি ইট কাঠ পাথরের যদি বিল্ডিংয়ে থাকতে শুরু করো, সবসময় এই ধরনের জিনিসপত্রই দেখতে থাকো, তাহলে তোমার চিন্তা ভাবনার, অবজারভেশন পাওয়ার, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তোমার ইমাজিনেশনের ক্ষমতাও কিন্তু কমতে থাকবে, তোমার নেগেটিভ ইমাজিনেশন তৈরি হবে। আর নেগেটিভ ইমাজিনেশনের জন্য তোমাদের মেন্টালি বিভিন্ন রকমের সমস্যা হবে, যার ফলে সাইকিয়াট্রিস্টের সাথে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হতে পারে। এখন শহরের দিকে কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু সাইকিয়াট্রিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন রকমের। হয়তো তুমি বাইরে থেকে তাকে দেখে মনে হবে পুরোপুরি স্বাভাবিক, হয়তো সে সবার সাথে মিলছে, হাসি খুশি সব কিছু, কিন্তু তার মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হবে, কারণ সে প্রকৃতি থেকে আস্তে আস্তে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে অল্প অল্প করে। তো এরকম সাইকোলজিক্যাল যদি প্রবলেম যদি চলতে থাকে, আর এটা যদি পরপর জেনারেশন ওয়াইজ যদি চলতে থাকে, তাহলে কিন্তু হয়তো 4-5 প্রজন্ম পর যে বাচ্চাগুলো জন্ম হবে, তারা কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা নিয়েই কিন্তু তাদের জন্ম হবে। তো নিশ্চয়ই এই সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে জন্ম হওয়া এই 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 ভাবে কিন্তু আমরা কখনো ভাবতে পারছি না, মানে এটা কিন্তু আমাদের মানুষের প্রজাতির জন্য কিন্তু খারাপ হবে। তো এই সাইকোলজিক্যাল সমস্যা হওয়ার যে কারণগুলো, সেগুলো হলো আমাদের টাইম টেবিল নষ্ট হয়ে যাওয়া, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, প্রকৃতিকে অবজার্ভ না করা, এমনকি খোলা আকাশ না দেখা, খোলা আকাশে মেঘ না দেখা, খোলা আকাশে প্রকৃতি না দেখা। ফলে আমাদের মাইন্ডে কিছু মিউটেশন হবে, আর যেই মিউটেশনগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে গিয়ে কিন্তু সেটা ব্যাড এফেক্ট তৈরি করবে।